আমাদের রিপন ভাইয়া, ওই যে দেখেন রিপন ভাইয়াকে পুলিশ হাত করা পরে হ্যান্ডকাপ পরে ওনাকে দাঁড় করে রাখছে থানার ওসির সামনে। ঘটনা কি, সে ক্লাস 7-8-এ পড়ে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ক্লাস 7-8-এ পড়ে। কি কমু ভাই আপনাদের আকামের কথা, কি বলুন বলেন তো। তোর কি দরকার ছিল 7-8 পড়া ছোট্ট একটা বাচ্চার সাথে গিয়া অসামাজিক কাজ করা, আকাম করতে যাওয়া? এটা তো ভাই মারাত্মক রকমের অপরাধ। ছেলেটাকে আমি খুব ভালো জানতাম বুঝছেন, আজ থেকে প্রায় কত 4-5 বছর আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, একসময় হঠাৎ একটা ভিডিও আমার চোখে পড়লো 4-5 বছর আগে। সেটা হলো একটা ছেলে এসে ভিডিওতে বলতেছে ফেসবুকেই যে তার ঘরে খাবার নাই, তার যে গ্রামে স্বভাবত ওই যে ধান চাল এক জায়গায় রাখার জন্য, খাওয়ার প্রতিদিনের ধান চাল খাওয়ার জন্য, মানে ওই একটা ড্রাম বা কিছু একটা থাকে আর কি বুঝছেন, আমি সঠিক জানি না, আমি তো গ্রামে কখনো থাকিনি। তো সেইটা উদাম কইরা সে দেখাইতেছে যে দেখেন ভাই এটার ভিতরে কোনো খাবার নাই, কোনো ধান চাউল কিচ্ছু নাই। আমি যে আজকে দুপুরবেলা 2টা রান্নাবান্না কইরা আমার এই বৃদ্ধ মা, তার মাকেও দেখিয়েছিল সেই ভিডিওতে, বৃদ্ধ মাকে আমি রান্নাবান্না কইরা, তখন এই রিপন মিয়া বিয়েও করছে যে আমি খাওয়াবো আমার বউ, সেই অবস্থাও নাই। দেখেন আমার ঘরের অবস্থা, দেখেন আমার ঘরের রান্নাঘরের অবস্থা দেখেন, আমি ভাই কি খেয়ে বাঁচুন। 2-4টা ভিডিও করি আমি ইউটিউব ফেসবুকে, তখন সম্ভবত তার ফেসবুকে মনিটাইজেশন ছিল না, ইউটিউবে মোটামুটি জনপ্রিয় ছিল, সে ওই যে কবিতা টবিতা লেখে এগুলোর কারণে। তো তখন তার এই ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লাগছিল, খুব খারাপ লাগছিল। তখন আমি এই রিপন মিয়ার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে তো তার কষ্টের কথা শুনে আমি একাই তাকে 50,000 টাকা দিয়েছিলাম ওই আমলে বুঝছেন, তাকে 50,000 টাকা দিয়েছিলাম যে তুই যা, এইসব ফেসবুক ইউটিউব কইরা বা ভাতে মরবি, এইসব কইরা দিন চলবে না, তুই যা ওই এখান থেকে গিয়ে একটা অটো রিক্সা কিনে নিয়ে আয়, আমি যা যা দিলাম বাকিটা আশেপাশে মানুষের সাহায্য ল, গিয়ে একটা অটো রিক্সা নিয়ে আয় কিনা, তারপরে এইসব ইউটিউব ফিউটিউব বাদ দাও, গিয়ে সারাদিন রিক্সা চালাও, অটো রিক্সা চালাও, সারাদিন পরিশ্রম করো, রোজগারের পয়সা, কষ্টের উপার্জনের পয়সাই না, বউ বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যাবেলা 2টা ডাল ভাত খাইবা। আমি ভাই এই বুদ্ধিটা দিয়েছিলাম, আমি আমার পকেট থেকে 50,000 টাকা দিয়েছিলাম। সেই সময় আমার ইউটিউব ফেসবুকের ইনকাম থেকে এই রিপন মিয়াকে এত ভালোবাসতাম। তো তারপর দীর্ঘ সময় একটা চলে গেছে, এখন রিপন মিয়া তো ভাই আমাদেরকে আর চিনে না, রিপন মিয়া তো ভাই সুপার ডুপার হিট ফেসবুকে। এখন মজার ব্যাপার হলো রিপন মিয়া যখন ফেসবুকে সুপার ডুপার হিট, তখন রিপন মিয়া ভেবেছিল যে আমি মনে হয় আমার ক্রিয়েটিভিটির কারণে আই এম ওয়ান অফ দ্য হিটেস্ট লিস্ট ইন ফেসবুক, তাই না, সেই তার ক্রিয়েটিভিটির কারণে। কিন্তু মজার ব্যাপার সেটা না, রিপন মিয়া ভুলে গেছে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, কখন কাকে কিভাবে পিক করবে এটা না আপনি জানেন না আমি জানি। তো যার ফলে ফেসবুক রিপন মিয়াকে এভাবে পিক করছে, মানে রিপন মিয়ার ভাগ্য এটা বলতে হবে, আল্লাহরই কুদরত, যে রিপন মিয়া যাই দেয়, উনি যে লোটা নিয়ে টয়লেটে যেতেছে সেই ভিডিও 2 মিলিয়ন ভিউজ, সে ওই পুকুর পাড়ে বসে থেকে দাঁত মাজতেছে সেটাও 2 মিলিয়ন ভিউজ, তারপরে দেখবে লুঙ্গি উঠে খ্যাতের উপর দিয়ে দৌড়ে যেতেছে, আছে তার ভিডিও, এগুলি দেখবেন আপনার 2-3 মিনিটের ভিডিও বুঝছেন, এইটাও কয়েক মিলিয়ন ভিউজ। তো এটাতে তো ভাই ক্রিয়েটিভিটি কিছু না, এটা আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে দিয়েছিল সেই পুরস্কার, ফেসবুক অ্যালগোরিদম আপনাকে পিক করেছিল, তো আপনি সেটাকে ব্যবহার করে পয়সা করে ভালোই কামাইছেন। আমার বিশ্বাস ছিল যখন এই ভিডিওগুলো আমার চোখের সামনে পড়তো, তখন আমি মনে মনে ভাবতাম যাক ছেলেটার মানে ভাগ্যের এবার পরিবর্তন হবে। ফেসবুক আর ইউটিউব কারোর জীবনে চিরস্থায়ী হয় না, এগুলো আসবে যেমন হঠাৎ করে চলেও যাবে, এটাই বাস্তবতা। আমাদের আগেও এর আগে বহু বড় বড় ইউটিউবার ফেসবুকার ছিল, তারা কিন্তু এখন নাই, অনেকে আছে, অনেকে হারিয়ে গেছে, কে কার কথা মনে রাখে। এখন আমি আসি 2 দিন পর আমি যে থাকবো এর কোনো গ্যারান্টি নাই, আর রিপন মিয়া কোন চ্যাটের বাল, তাই না। তো যাই হোক, এখন খেয়াল করে দেখেন এই রিপন মিয়া এইভাবে হিট করার পর পয়সা করে ভালোই কামাচ্ছিল, দিনকাল ভালোই যাচ্ছে, সে দেখলাম তার ঘর দৌড়ো তুলতেছে ওই গ্রামের বাড়িতে, তুলেন কোনো সমস্যা নাই। হঠাৎ করে গিয়া আপনি এই আকামটা করার কি দরকার ছিল, ক্লাস 7-8 পর একটা ছোট্ট বাচ্চার সাথে সোশ্যাল করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। এটা দিয়ে আপনি যেটা করছেন, আল্লাহ তাআলা যে খুশি হয়ে আপনার উপর নিয়ামত দিছিল, সে আল্লাহ তাআলাকে আপনি অসন্তুষ্ট করছেন, এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আপনার উপর গজব নাজিল করছেন। আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট কি করছে? গজব নাজিল করছে। এখন ওই বাচ্চার সাথে সোশ্যাল করতে গেছেন, সোশ্যাল তো বুঝেন, ইংলিশে ভদ্র ভাষায় বলে সোশ্যাল, বাংলা আমি বললাম না। এবং শুধু তাই না, এই ছোট্ট বাচ্চা মেয়েটার অনেক খারাপ খারাপ ছবি তার ফেসবুকের ভিতরে ছিল, তার সেলফোনের ভিতরে ছিল। তো এখন এলাকার আশেপাশের লোকজন যখন তাকে কট করছে, তার ধরা খাইছে বা ধরা পড়ছে, তখন একটা
গ্রামের সালিসির মাধ্যমে 5 লক্ষ টাকা জরিমানা প্লাস 2টা জুতার বাড়ি দিয়েছিল কিনা তা আমি জানি না, অবশ্য সম্মানের খাতিরে দেয়নি। অন্য কোনো সাধারণ লোক যদি এভাবে ধরা পড়তো নিশ্চয়ই তাকে জুতার বাড়ি দিত, কিন্তু তাকে দেয়নি। তো যাই হোক, ভালো একটা কাজ করছে, ধন্যবাদ গ্রামবাসীদেরকে। তো তাকে 5 লক্ষ টাকা জরিমানা করে বলছে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। এই ধরনের একটা অনৈতিক লোক, এই ধরনের একটা অসভ্য লোক আমাদের গ্রামে আমি দেখতে চাই না। আমি মনে করি এই রিপন মিয়া যদি সত্যি সত্যি এই কাম করে থাকে, তাহলে সালিসির মাধ্যমে যে বিচারটা করে দিয়েছে একেবারে সঠিক করছে, একেবারে সঠিক করছে। এই ধরনের লোককে কোনো সমাজে কোনো গ্রামে আশ্রয় দেওয়া উচিত না। তো এখন শুধু সেখানে সীমাবদ্ধ না, দেখলাম গ্রামবাসীরা পরে জড়ো হয়ে তার বিরুদ্ধে থানায় মামলাও করছে। এখন সেই মামলায় অভিযুক্ত অ্যাকিউজড ক্রিমিনাল হিসেবে তাকে থানার ওসির সামনে হাজির করা হয়েছে। এখন আমাদের রিপন মিয়া আপনাদের কয়েকটা কথা বলবে, আপনারা শুনেন, বাকিটা ফিনিশিং আমি একটু পরে দিচ্ছি। দেখি আমাদের রিপন মিয়া কি বলে, আপনারা একটুখানি শুনেন। আচ্ছা, রিপন মিয়া বলতেছে আপনাদের সাথে কথা বলছে, মানে গ্রামে যারা সালিশ উপস্থিত ছিল তাদের উদ্দেশ্যে বলতেছে, আমি তো ভাই আপনাদেরকে 5 লাখ টাকা দিছি, তারপর কেন আপনারা আমাকে পুলিশে ধুয়ে দিলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে 5 লাখ টাকা দিলাম, তারপরে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এটা কোনো কথা? আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কত নিরীহ একটা লোক, কিন্তু আপনার যে চরিত্র খারাপ, এর আগেও প্রায় ফেসবুকে এই ধরনের জিনিসপত্র আমার চোখে পড়েছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা নতুন কোনো ঘটনা না এই মেয়ে কেলেঙ্কারি আপনার জন্য। তো যাই হোক, আরেকটু শুনি। আমরা এই যে সাড়ে সাথে বলছি নির্দেশ হোক ভাই, তোমার কোনোদিন ফাঁস হবে না। আমি তাদের বলছি স্যার খুব ভালো, তারা ভালো তদন্ত করে, তারা রিয়েল তদন্ত। আমি বলছি আমার যে যারা আমি বলছি ভাই বিয়ে না করো, পুলিশের কাছে যাই না, পুলিশের কাছে গেলে আচ্ছা, আপনি বলছেন এখানে যে ডিএনএ করা হোক। ডিএনএ তখনই করা হয় যখন আপনার স্পাম ওই মেয়ের শরীরে থাকবে, ডিএনএ প্রশ্ন তখনই আসবে। আর আপনি যদি আপনার স্পাম ওই মেয়ের শরীরে না দিয়ে থাকেন, ছোট্ট একটা নাবালক শিশুর উপর, কিন্তু তারপরও আপনি যেই মেয়েটা ছোট্ট একটা এই আন্ডার এজ মেয়ের গায়ে হাত দিয়েছেন, প্লাস তার অশোভন ছবি আপনার সেলফোনে পাওয়া গেছে, তো ভাই আপনার আর কি বলুন, বুঝছেন? এটি তো যথেষ্ট আপনার বিরুদ্ধে মানে এই চার্জশিট করা, আপনার বিরুদ্ধে চার্জশিট করা, তো এটি যথেষ্ট। যারা মুসলমান তারা বিশ্বাসও করে ইজ্জত দেওয়ার মালিক যেমন আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। এই ধন সম্পদ যেমন আল্লাহ দিছে, এই দেখেন আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার কিসমত থেকে কেটে উঠে নিল।